যে তরুণ বন্ধুটি এই কনভেনশনের সূচনা করলো বা আজকের এই প্রতিবাদ সভার সূচনা করলো, ও যা বলল তার মধ্যে দিয়ে সবটা বলা হয়ে গেছে। ও পুরো দিকটা এত চমৎকার করে ব্যাখ্যা করলো যে আমার মনে হয় আজকের প্রতিবাদ সভা যতক্ষণই চলুক না কেন, যত লোকই হোক না কেন, আমার মনে হয় যে মূল যে কথাগুলো সেটা ও বলে দিয়েছে। সেটা হচ্ছে যে শুধুমাত্র শাস্তি নয়, কয়েকজন ব্যক্তিবিশেষকে শাস্তি দিয়ে যে খুব কিছু করা যাবে তাও বোধহয় আমার বিশ্বাস নয়। শাস্তিটা নিশ্চয়ই জরুরি, কিন্তু একই সঙ্গে ও যেটা সবথেকে গুরুত্বপূর্ণ যেটা বললো যে কোন মানসিকতার থেকে র্যাগিং হয়, সেই মানসিকতাটা, সেই অসুখটাকে চিহ্নিত করতে না পারলে কিন্তু এটাকে থামানো যাবে না। এবং তার জন্য ছাত্ররা মেল করেছিল যাদবপুর ইউনিভার্সিটি কর্তৃপক্ষের কাছে। সেই মেলটি তারা কতটা সিরিয়াসলি নিয়েছে সেটা নিয়েও একটা সন্দেহের অবকাশ রয়েছে। ফলে অনেকগুলো প্রশ্ন এই প্রতিষ্ঠানকে ঘিরেই তৈরি হয়েছে। এবং আমরা জানি যে ও যেরকম যথার্থভাবেই বলেছে যে প্রতিষ্ঠানের যদি আমরা সেইভাবে দেখি, যে এককভাবে দেখতে গেলে একটা প্রতিষ্ঠান কখনো গণ্ডগোলের জায়গা হতে পারে না। বিশেষ করে যাদবপুর ইউনিভার্সিটির মতো এরকম একটা নামী প্রতিষ্ঠান, ভারতবর্ষ জোড়া এমনকি দেশের বাইরেও যার নাম, সবসময় এই সমস্যাগুলো তৈরি হয় তার ভিতরে থাকা কিছু মানুষকে নিয়ে। কিন্তু যেহেতু প্রতিষ্ঠানের হাতে অগাধ ক্ষমতা, আমার একজন সাধারণ নাগরিক হিসেবে এইটা একটু বিস্ময়ের লাগছে যে যাদের হাতে এতটা ক্ষমতা রয়েছে তারা কেন ওই বিশেষ গোষ্ঠীটাকে, যাদেরকে ছাত্রছাত্রীরা ইতিমধ্যে চিহ্নিত করেছেন, তাদেরকে কেন চূড়ান্ত শাস্তি দিতে পারছে না বা কেন দ্বিধাগ্রস্ত হচ্ছে। এই একটা সমস্যা তৈরি হচ্ছে। তো যে কারণে আমরা যারা যাদবপুর ইউনিভার্সিটি সেই অর্থে কেউ নই, সেই অর্থে বহিরাগত, আমাদেরকে এসেও কথা বলতে হচ্ছে। এখানে আসতে আমার গোড়াতে নিজের একটা সংশয় তৈরি হয়েছিল যে আমি কোনোভাবেই যাদবপুর ইউনিভার্সিটির সঙ্গে রিলেটেড নই, আমি না এখানে পড়েছি, না আমি কোনোভাবে এটার সঙ্গে যুক্ত। আমি কেন এসে একটা ইউনিভার্সিটির ভেতরের যে ঘটনা, ছাত্রছাত্রীরা যে লড়াইটা লড়ছে, আমি কেন একটা বাইরের উটকো লোক হয়ে আসব। এখানে আসার পর আমার পরপর অনেকগুলো বাচ্চা ছেলেমেয়েদের সঙ্গে দেখা হচ্ছিল। সাউথ পয়েন্টে আমার কাছে ক্লাস করেছে এরকম 2-3টে ছেলে দেখা করে গেল। অনেক থিয়েটারের ছেলেমেয়েদের দেখতে পাচ্ছি, আমার সঙ্গে থিয়েটার করে এরকম একটি ছেলে রয়েছে। আমার পরে হঠাৎ করে মনে হলো যে আরে এদের মধ্যে যদি কারোর কিছু হয়ে যায় আজকে অথবা সামনের বছর বা তার পরের বছর কিংবা পরের মাসে, তখনও আমি কি নিজেকে বহিরাগত বলে সরিয়ে রাখবো যে যাদবপুর ইউনিভার্সিটির আমি কেউ নই, সুতরাং আমি যাব না। যে মেয়েটি আমাদের কনভেনশনটা শুরু করার আগে চিৎকার করে সবাইকে বলছিল যে যতদূর আমার গলাটা পৌঁছচ্ছে, সত্যি কত দূর গলা পৌঁছানো সম্ভব, কত দূরে আমার গলা যেতে পারে, আমার প্রতিবাদটা কত দূর পর্যন্ত পৌঁছতে পারে, আমরা জানি সবাই একটা দূরের বাইরে যেতে পারে না। এই সামনের গোলপোস্টটা বা তার পরেরটা বা তোমাদের ল্যাবটা অবধি, কিন্তু তারপরেও তো একটা বিরাট পৃথিবী পড়ে আছে। আজকে কনভেনশনে তোমরা লোক জড়ো করার চেষ্টা করছো, আমার বিশ্বাস ছাত্রছাত্রীদের মধ্যে একটা অদ্ভুত গুণ আছে, বিশেষ করে আজকের ছাত্রছাত্রীদের মধ্যে। অ্যাপারেন্টলি তাদেরকে দেখলে মনে হয় দে আর নট ভেরি কনসার্নড। মানে এটা আমাদের জেনারেশনের যারা, এটা একটু আমরা খুব চট করে মিসইন্টারপ্রেট করি। আমরা এদেরকে খুব চট করে ভাবি যে এরা ভীষণ দায়িত্বজ্ঞানহীন, এরা খুব লুসিড, এরা বোধহয় ঠিক ভাসমান শ্যাওলার মতো ভেসে ভেসে চলে, কোথাও নোংর ফেলে না। কিন্তু আমি বুঝতে পারি যে সেরকম সময় আসলে এরা আসলে সব কিছু দেখতেও পায়, শুনতেও পায়। ফলে সবসময় তাদেরকে একত্রিত হয়ে জড়ো হয়ে বিশাল একটা মিটিং মিছিল করার দরকার হয় না। কিন্তু সত্যিটা যদি একবার বারবার বলে, একবার না হলেও বারবার বলে, এই যে যতদূর পর্যন্ত মেয়েটি বলছিল যতদূর পর্যন্ত আমার গলাটা যায়, ততদূর পর্যন্ত যদি আমরা নিয়ে যেতে পারি আমাদের গলাটা, তাহলে তাদের কানে পৌঁছবে, কর্তৃপক্ষর কানে পৌঁছবে। এবং আমার মনে হয় যে আমরা আশাতে যদি সামান্যতম লাভ হয় যে আচ্ছা শুধু ছাত্রছাত্রীরা নয়, মানে কলকাতার অন্যান্য নাগরিকরাও এটা নিয়ে ভাবছে, কথা বলছে, তাহলে হয়তো স্বপ্নদীপ ছেলেটি
ও তো আর কিছু দেখতে আসবে না, মানে ও এখন সব কিছুর ঊর্ধ্বে, কিন্তু ওর বাড়ির লোকজন, ওর কাছের বন্ধু বান্ধবরা বা ওরই মতো যে সমস্ত ছেলে মেয়েরা এই র্যাগিংয়ের আতঙ্কে ভুগছে, তারা হয়তো একটু স্বস্তির নিঃশ্বাস ফেললেও ফেলতে পারে। আমি শেষ করব নীরেন্দ্রনাথ চক্রবর্তীর ওই কবিতাটা দিয়ে। তোমরা নিশ্চয়ই সেটা পড়েছো, অমলকান্তি রোদ্দুর হতে চেয়েছিল। আমরা যখন কেউ ডাক্তার হতে চেয়েছি, কেউ উকিল হতে চেয়েছি, তখন এই অমলকান্তি ছেলেটি ক্লাসে চুপচাপ বসে থাকতো। কোনো কঠিন মাস্টারমশাই কোনো কঠিন প্রশ্ন করলে সে ফ্যাল ফ্যাল করে আকাশের দিকে চেয়ে থাকতো। তাকে দেখলে তার সহপাঠীদের খুব কষ্ট হতো, কিন্তু ও তো আর কিছু হতে চায়নি, ও রোদ্দুর হতে চেয়েছিল। আমরা পরবর্তীকালে কেউ অভিনেতা হয়েছি, কেউ ইঞ্জিনিয়ার হয়েছে, কেউ ডাক্তার হয়েছি, কেউ মোক্তার হয়েছি, কিন্তু এইরকম ছেলে মেয়েদের সংখ্যা এখনও আমাদের পশ্চিমবাংলায় কেন, গোটা ভারতবর্ষে প্রচুর, যারা রোদ্দুর হতে চায়। এই যে ঘরের খেয়ে বনের মোষ তাড়িয়ে যে ছেলে মেয়েগুলো বিগত 10-12 দিন ধরে, আরও বেশি দিন ধরে ক্রমাগত আমাদের সঙ্গে যোগাযোগ রেখে কনভেনশনটা করছে, তারা তো কিছু পাওয়ার আশায় করছে না, ওই এক টুকরো রোদ্দুরের আশায় করছে। কে বলতে পারে স্বপ্ননীল কি হতে চেয়েছিল? আমার তো সুযোগ হয়নি ওর সঙ্গে কথা বলার, ও হয়তো রোদ্দুরই হতে চেয়েছিল। বেশ, এই রোদ্দুরের স্বপ্নটা ছড়িয়ে যাক। এবং শুরু করা মেয়েটির কথা দিয়ে আরেকবার শেষ করি, যতদূর আমার গলা পৌঁছয়, কত দূর পৌঁছবে আমি জানি না, আমরা কেউ জানি না কত দূর এই আন্দোলনটা যাবে, কত দূরে যাবে, কিন্তু আমি বিশ্বাস করি যদি আমরা এই রোদ্দুরের স্বপ্নটা বারবার চাই, বারংবার চাই, থেকে থেকে চাই, তাহলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আমাদের কথা শুনবে, দোষীরা শাস্তি পাবে এবং এমন একটা পরিসর তৈরি হবে যখন র্যাগিং করার আগে ওই এক টুকরো রোদ্দুরের ভয়েতে ওরা র্যাগিং করতে যাবে না। এটা আমি বিশ্বাস করি। ধন্যবাদ।